জুবায়েদ হোসেন। আমার চাচাতো ভাই। আপনার চাচাতো ভাই? আপনি কোথায় থাকেন? আমি ঢাকা বিসিএসি কলেজের প্রফেসর। কিভাবে শুনেছেন? আমি টিভির চ্যানেলে দেখছি প্রথম যে জুবায়ের নামে ছেলে মারা গেছে। সেদিন বাসার নিচে আগে থেকেই উৎপেতে থাকেন বর্ষার সাবেক প্রেমিক মাহির এবং তার বন্ধু ফারদিন। টিউশনি করানোর জন্য বাসার নিচে জুবায়েদ যখন পৌঁছায় তখন মাহির জুবায়েদকে বর্ষার সঙ্গে প্রেমের সম্পর্ক বিষয়ে জিজ্ঞেস করেন এবং এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হলে মাহিরের ব্যাগ থেকে সুইচ গিয়ার চাকু বের করে জুবায়েদের গলার ডান পাশে ছুরি চালিয়ে দেয়। পুরো ঘটনার সময় বর্ষা 3 তলায় দাঁড়িয়েছিল। জীবন বাঁচাতে জুবায়েদ তখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। নিচ থেকে সিঁড়ি বেয়ে 3 তলায় ওঠার পর সে আর হাঁটতে পারে না। এ সময় বর্ষার সাথে জুবায়েদের দেখা হয়। বর্ষাকে জুবায়েদ বলে, আমাকে বাঁচাও। কিন্তু বর্ষা বলে, তোমাকে না মারলে যে আমি মাহিরের হব না। ঠিক সে সময় জুবায়েদের গলার ডান পাশে চাকু দিয়ে আরেকটি আঘাত করে মাহির। আমি আমার ছেলেকে দিয়েছিলাম, আমার ছেলে এই ভার্সিটিতে লেখাপড়া করে অনেক বড় হবে, আমাদের মনের আশা পূরণ হবে। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এক টিউশনি থেকে শুরু হলো দুটি প্রেমের গল্প, কিভাবে সেই প্রেম রূপ নিল ভয়ঙ্কর এক প্রতিশোধে, কিভাবে বর্ষা আর মাহির মিলে তৈরি করলো খুনের এক ভয়াল ছক, আর কিভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্র জুবায়েদ হোসেন হারালো তার জীবন। ভিডিওর এই পর্যায়ে আমরা প্রথমেই জানবো এই প্রেমের সূচনা হয় কিভাবে। জুবায়েদ 1 বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি। জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশনের পরিসংখ্যান বিভাগের একজন ছাত্র, আর বর্ষা ছিলেন ঢাকা মহানগর মহিলা কলেজের 2য় বর্ষের একজন শিক্ষার্থী, যার কাছে নিয়মিত জুবায়েদ টিউশন করাতে যেত। ধীরে ধীরে শিক্ষক ছাত্রীর সম্পর্ক গড়ে ওঠে এক ভালোবাসার সম্পর্কে। আরেকদিকে বর্ষার জীবনে তখনও ছিল আরেকজন, যার নাম মাহির রহমান। সে ছিল দীর্ঘ 9 বছরের সম্পর্কের পুরনো প্রেমিক। তবুও টিউটরের প্রতি বর্ষার আকর্ষণ দিন দিন বাড়তেই থাকে। বর্ষা মাহিরকে জানায় এখন আর তাকে ভালো লাগে না, সে এখন জুবায়েদকে ভালোবাসে। এই কথা মাহির কোনোভাবেই মেনে নিতে পারে না, যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। কিন্তু আবার দেখা যায় বর্ষা মাহিরকে ভুলতেও পারে না। দুজনের মধ্যেই থাকে এক অদ্ভুত টানাপোড়েন। একদিকে পুরনো প্রেম, অন্যদিকে নতুন টিউটরের প্রতি টান। এই ত্রিভুজ প্রেমই এক সময় জন্ম দেয় হত্যার নীল নকশা। এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিল্টিং, যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের। এই নীল নকশা থেকে তারা হত্যার পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করে, চলুন সেই দিকটা দেখি। বংশাল থানার পুলিশের তথ্য মতে 25 ও 26 সেপ্টেম্বর থেকেই শুরু হয় হত্যার পরিকল্পনা। প্রথমে বর্ষা চায় ভয় দেখাতে, কিন্তু পরে নিজেই বলে, ওকে না মারলে আমি তোমার হতে পারবো না। মাহিরের মাথায় তখন আগুন জ্বলে ওঠে। সে তার বন্ধু ফারদিনকে পুরো বিষয় জানায়। দুজন মিলে দক্ষিণ কেরানীগঞ্জের বউবাজার এলাকা থেকে 500 টাকায় একটি সুইচ গিয়ার চাকু কিনে। এদিকে বর্ষা নিয়মিত জানতো যে কখন জুবায়েদ আসে, কখন যায়, কি পোশাক পরে, কোন দিন টিউশন থাকে না, সবকিছু। প্রায় 1 মাস ধরে চলতে থাকে পরিকল্পনা, যোগাযোগ ও রিহার্সাল। বর্ষার কাছে মাহির জানতে চায়, তুমি নিশ্চিত তো ওকে মারা লাগবে? বর্ষার জবাব, হ্যাঁ, ও না মরলে আমি তোমার হব না। এই এক বাক্যেই যেন পরিণত হয় মৃত্যুর আদেশে। তো মাহিরকে সে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই মৃত্যুর আদেশ থেকে হত্যার দিনক্ষণ কিভাবে শুরু হয়, চলুন সেই দিকটা একটু দেখি। তারিখটা রবিবার 19 অক্টোবর 2025। সময় তখন বিকেল 4:30।
স্থান বংশালের নূর বক্স লেনের রৌশান ভিলা, যেখানে প্রতি সপ্তাহে টিউশন করাতে আসে জুবায়েদ হোসেন। সেদিনও ঠিক সময়ে জুবায়েদ হাজির হয় টিউশনিতে, কিন্তু নিচতলার সিঁড়ির কাছে উৎপেতে ছিল দুইজন, বর্ষার পুরনো প্রেমিক মাহির এবং তার বন্ধু ফারদিন। জুবায়েদ গেট দিয়ে ঢোকার সাথে সাথে মাহির এগিয়ে আসে, জিজ্ঞেস করে, বর্ষার সঙ্গে তোমার কি সম্পর্ক আছে? জুবায়েদ শান্তভাবে উত্তর দেয়, হ্যাঁ। এর মধ্যেই তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে মাহির ব্যাগ থেকে চাকু বের করে জুবায়েদের গলার ডান পাশে আঘাত করে, রক্তে ভেসে যায় সিঁড়ি। মাহির আবার আঘাত করতে চায়, কিন্তু জুবায়েদ প্রাণপণ লড়াই করে উপরে উঠতে থাকে। 3 তলায় এসে পড়ে যায়। সেখানে দাঁড়িয়েছিল বর্ষা। জুবায়েদ বলে, বর্ষা, আমাকে বাঁচাও। কিন্তু বর্ষার ঠোঁট থেকে এক শীতল উত্তর আসে, তোমাকে না মারলে আমি মাহিরের হতে পারবো না। এই বাক্য শুনেই মাহির আবার জুবায়েদের গলায় কোপ দেয়। মুহূর্তেই জুবায়েদ লুটিয়ে পড়ে সিঁড়িতে, রক্তে রঙিন হয় রৌশান বিলার সিঁড়ি। চলুন এই হত্যার তদন্ত পুলিশ কিভাবে করছে সেই দিকটা একটু দেখি। হত্যার পরপরই বংশাল থানা পুলিশ তদন্তে নামে। প্রথমেই আটক হয় বর্ষা, পরে পুলিশের হাতে ধরা পড়ে মাহির ও তার বন্ধু ফারদিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনা অস্বীকার করলেও মুখোমুখি বসালে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সত্য। তদন্তে জানা যায়, বর্ষা আগেই মাহিরকে জানিয়েছিল যে জুবায়েদ কখন আসে, কত সময় থাকে, এমনকি সেদিনও সে মাহিরকে ফোনে জানায়, আজ বিকেলেও সে আসবে, তুমি তৈরি থাকো। পুলিশের জেরায় বর্ষা জানায়, আমি ও মাহির অনেক ঝগড়া করতাম, কিন্তু ওকে কখনো ছাড়তে পারিনি। আমি ভেবেছিলাম জুবায়েদ না থাকলে আমরা আবার এক হতে পারবো। মেয়েটা চালু, দুই দিকেই সে সম্পর্ক বজায় রাখছে। একটা পর্যায়ে মাহির বোধহয় এটা টের পাইছে। ও যখন চার্জ করছে, এটা কবে নাগাদ? 26শে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিবে। এই যে জুবায়েদকে হত্যা করা হলো, তার পরিণতি ও প্রতিফলন কি হলো চলুন সেই দিকটা দেখ। ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে হয় জুবায়েদের প্রথম জানাজা, পরে নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়। শেষবারের মতো ক্যাম্পাসে এলেন জুবায়েদ হোসেন, প্রাণহীন নিথর দেহে। ক্লাস, পরীক্ষা কিংবা রাজনীতির খুঁটিনাটি নিয়ে ব্যস্ততা, জনারণ্যের মাঝেও নিস্তব্ধতা জুবায়েদের জন্য। এই ঘটনার মাধ্যমে দেশ আরেকবার দেখলো ত্রিভুজ প্রেমের পরিণতি, 4-4টা জীবনের ধ্বংসসহ তাদের পরিবারের আর্তনাদ। এটা ত্রিভুজ প্রেমের কাহিনী, কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী। এটাকে আরও একবার পুনরাবৃত্তি হলো বরগুনার সেই রিফাত মিন্নির ত্রিভুজ প্রেম। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একদল ছেলে টেনে হিচড়ে রিফাতকে ধরে নিয়ে যায়, যেখানে রিশান ফরাজি রিফাতকে জাপটে ধরেছিল। এ সময় মিন্নি স্বাভাবিকভাবেই তাদের পেছনে পেছনে হেঁটে আসে। দলটি রিফাতকে নিয়ে গ্যালিক্স একাডেমির সামনে এলে তাদের সাথে যোগ দেয় নয়নবন। এলোপাথারি কিল ঘুষি দিতে থাকে রিফাতকে। পেরিয়ে যায় আরও এক মিনিট। এ সময় কালো শার্ট পরা রিফাত ফরাজি 2টি রামদা নিয়ে দৌড়ে আসে। একটি দা নিজের কাছে রেখে অন্যটি নয়নের হাতে দেয়। তারা উভয়ই কোপাতে শুরু করে রিফাতকে। এ পর্যায়ে মিন্নি বাধা দেয় নয়নকে। রিফাতও তার হাতে থাকা মোড়ানো লাল কাপড় দিয়ে আঘাত ঠেকাতে চেষ্টা করে। এক পর্যায়ে খুনি রিফাত ফরাজির হাতের রামদাটি পড়ে যায়। এরপর রিফাত ফরাজির দেখা দেখি নয়নবন্ড দৌড়ে পালায়। এরপর রিফাত শরীফও নিজ পায়ে হেঁটে ওই স্থান ত্যাগ করে। দর্শক হয়তো খেয়াল করে থাকবেন, যাওয়ার সময় রিফাত শরীফ তার স্ত্রী মিন্নিকে সাথে নিয়ে যায়নি। উপরন্তু হতাশায় মাথায় হাত বুলালেও একবার ফিরেও তাকায়নি মিন্নির দিকে। মিন্নিও যায়নি রিফাতের সাথে। রিফাত একটি রিকশায় করে চলে গেলে মিন্নিও সেদিকে চলে যায় নিজের মতো করে। এখন প্রশ্ন, স্ত্রী
স্ত্রীর নিরাপত্তা দিতে কলেজে আসা, মার খাওয়ার পর তাকে ছেড়েই চলে যাওয়া, এটা কি ধারণা দেয়? সবাইকে ধন্যবাদ। এরকম ভিডিও আরো পেতে আমাদের সাথেই থাকুন, আমাদেরকে সাহস দিন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ করছি।